আজকে আলোচনা করব আর্টিকেল 31 নিয়ে। আর্টিকেল 31-এ ব্যক্তির সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ ব্যক্তির যে ব্যক্তিগত সম্পত্তি, সেই সম্পত্তির ক্ষেত্রে রাষ্ট্র তাকে বঞ্চিত করবে না, অর্থাৎ রাষ্ট্রের উপরে একটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু এটি জেনে রাখা দরকার, আর্টিকেল 31 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে এই আর্টিকেলের ক্লজগুলিকে বাতিল করা হয়েছে। তাই এই আর্টিকেলের বিস্তারিত বিষয়ে আলোচনা না করে শুধু আর্টিকেল 31-এ কি বলা হয়েছে সেটি উল্লেখ করলেই যথেষ্ট হবে। আর্টিকেল 31-এ যে সম্পত্তি অধিকার ব্যক্তিকে প্রদান করা হয়েছে এবং সেই সম্পত্তির অধিকার যেটি আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এফ এর মধ্যে স্বাধীনতার অধিকারের মধ্যে যে উল্লিখিত হয়েছিল সম্পত্তির অধিকারের কথা, সেই অধিকারের সঙ্গে সংযোজিত আর্টিকেলই হলো আর্টিকেল 31, যেখানে ব্যক্তির সম্পত্তির উপরে রাষ্ট্র কোনোভাবেই হস্তক্ষেপ করবে না বা সেই সম্পত্তি থেকে ব্যক্তিকে বঞ্চিত করবে না বলে উল্লেখ করা হয়েছিল। বর্তমানে সেটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে সেখান থেকে সেটিকে সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নিয়ে সেটি একটি লিগ্যাল রাইটস হিসেবে আর্টিকেল 300A এতে স্থান দেওয়া হয়েছে। এই সম্পত্তির অধিকার সংক্রান্ত বিষয়ে বিশেষ কতগুলো তথ্যাবলী জেনে রাখা দরকার, যেমন ডক্ট্রিন অফ এমিনেন্ট ডোমেন, যেটি একটি আমেরিকান কনসেপ্ট। এই কনসেপ্টের উদ্দেশ্যই হলো বা এই কনসেপ্টের বৈশিষ্ট্য হলো প্রপার্টি ইজ টেকেন ফর পাবলিক ইউজ, অর্থাৎ সরকার চাইলে প্রপার্টি পাবলিক ইউজের জন্য ব্যবহার করতে পারে বা অধিগ্রহণ করতে পারে এবং সেই অধিগৃহীত সম্পত্তির জন্য সরকার ব্যক্তিকে কম্পেনসেশন প্রোভাইড করবে। যদিও সেটি 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভারতবর্ষের পার্লামেন্টের দ্বারা পাশ হওয়ার পরে মূল আর্টিকেল 31-এ যে কম্পেনসেশন শব্দটি উল্লেখ করা হয়েছিল সেই কম্পেনসেশনটিকে বাদ দিয়ে অ্যামাউন্ট শব্দটিকে সংযোজন করা হয়েছে। এই অ্যামেন্ডমেন্টটিকেই চ্যালেঞ্জ করা হয়েছিল আর.সি. কুপার্স ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 1970 সালে, যেই কেসটিকে ন্যাশনালাইজেশন কেস বলা হয়ে থাকে। এবং পরবর্তীকালে কেশবানন্দ ভারতী কেস 1973 সালে হয়েছিল, তাতে বলা হয়েছিল যে রাষ্ট্র যে অ্যামাউন্টটি ফিক্সড করবে সম্পত্তি অধিগ্রহণের জন্য সেই অ্যামাউন্টটি যেন আরবিট্রারি না হয়, অর্থাৎ ইচ্ছে মতো অ্যামাউন্ট যেন তো ফিক্সড করা না হয়। তো এই বিষয়গুলি যদিও 1978 সালের 44তম সংশোধনী হবার অনেক আগেকার তথ্যাবলী, কিন্তু বিভিন্ন পরীক্ষাতে যাতে এই ছোট ছোট এমসিকিউ টাইপ প্রশ্নগুলো থেকে বঞ্চিত না হও তোমরা, বা তারা যাতে জানতে পারো যে অ্যাকচুয়াল ডক্ট্রিন অফ এমিনেন্ট ডোমেন বলতে কি বোঝায়, এটি কোন দেশ থেকে গৃহীত কনসেপ্ট বা কোন দেশের কনসেপ্ট, এবং মূল আর্টিকেল 31-এ যে কম্পেনসেশন শব্দটি উল্লিখিত ছিল তার বদলে অ্যামাউন্ট শব্দটিকে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংযোজন করা হয়েছে, অপরদিকে ন্যাশনালাইজেশন কেস কাকে বলা হয়ে থাকে এবং অ্যামাউন্ট ক্যান নট বি আরবিট্রারি এটি কোন কেসে বলা হয়েছিল। এই সমস্ত বিষয়গুলো যাতে তোমাদের ধারণায় থাকে সেই জন্য এই আর্টিকেল 31, যেটি অলরেডি রিপিলড হয়েছে বা অলরেডি বাতিল হয়ে গেছে, তা সত্ত্বেও এই তথ্যাবলীগুলো তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার। এবার আলোচনা করব আর্টিকেল 31A নিয়ে, যেটি এখন ভারতবর্ষের সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে স্থান দেওয়া হয়েছে। যদিও এটি ভারতীয় নাগরিকদের প্রদত্ত কোনো মৌলিক অধিকার নয়, এটি সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে রাষ্ট্র হস্তক্ষেপ করে থাকে
সেই বিষয়গুলি এখানে এক এক করে আলোচনা করা হবে। আর্টিকেল 31A ক্লজ 1 এতে বলা হয়েছে, আর্টিকেল 13 যেটি ফান্ডামেন্টাল রাইটসের একদম প্রথমেই আমরা জেনেছিলাম, যে আর্টিকেলে বলা হয়েছিল যে আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে বিরোধমূলক কোনো আইন যদি রচিত হয়ে থাকে তাহলে উক্ত আইন বাতিল হবে, বা উক্ত আইনের কোনো অংশ যদি ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে বিরোধ সৃষ্টি করে থাকে তাহলে সেই অংশটি বাতিল হয়ে যাবে। তো সেই আর্টিকেল 13-এর এমন কিছু উল্লেখ করা নেই যেটি আর্টিকেল 31A ক্লজ 1-কে ক্লজ 1-এর উপর কোনো রেস্ট্রিকশন আরোপ করতে পারে। 31A ক্লজ 1-এ কি বলা রয়েছে? বলা হয়েছে, অ্যাকুইজিশন or extinguish or modification by state of any estate or of any rights, অর্থাৎ রাষ্ট্র চাইলে কোনো এস্টেটকে ক্রয় করতে পারে বা সেটিকে বাতিল ঘোষণা করতে পারে বা তার পরিবর্তন বা সংস্কার সাধন করতে পারে। সেই এস্টেট বা এস্টেটের সঙ্গে যুক্ত কোনো রাইটস, যে রাইটসগুলো ব্যক্তি মালিকানাধীন ছিল, সেইগুলোর উপরে রাষ্ট্রীয় হস্তক্ষেপের কথা এখানে বলা হয়েছে। Taking over of the management of any property by the state in public interest or for proper management, অর্থাৎ রাষ্ট্র চাইলে জনস্বার্থে বেসরকারি মালিকাধীন কোনো সম্পত্তি বা স্টেটের যে ম্যানেজারিয়াল যে পার্টটি, সেই ম্যানেজারিয়াল পার্টে রাষ্ট্র হস্তক্ষেপ চাইলে হস্তক্ষেপ করতে পারে জনস্বার্থে। অপরদিকে অ্যামালগামেশন অফ টু অর মোর কর্পোরেশন ফর পাবলিক ইন্টারেস্ট অর ফর প্রপার ম্যানেজমেন্ট, অর্থাৎ জনস্বার্থ বা প্রপার ম্যানেজমেন্টের স্বার্থে দুই বা ততোধিক কর্পোরেশনকে অ্যামালগামেট বা একত্রিত করতে পারে। মডিফিকেশন ও এক্সটিংগুইশমেন্ট অফ ম্যানেজিং এজেন্ট, সেক্রেটারিজ, ট্রেজারার্স, ম্যানেজিং ডাইরেক্টরস or managers of corporations or of any voting rights of shareholders thereof, অর্থাৎ রাষ্ট্র চাইলে যে কর্পোরেশনের কথা বলা হচ্ছে এখানে, সেই কর্পোরেশনের ম্যানেজার, ম্যানেজিং ডাইরেক্টরস, ট্রেজারার, সেক্রেটারি, ম্যানেজিং এজেন্টস, এই সমস্ত পদাধিকারীদের বাতিল করতে পারে বা সেই পদগুলির কোনো মডিফিকেশন করতে পারে, এবং যে শেয়ার হোল্ডাররা রয়েছেন সেই কর্পোরেশনের, সেই শেয়ার হোল্ডারদের ভোটিং রাইটস পরিবর্তন করতে পারে বা তার ভোটিং রাইটস হরণ করতে পারে। অপরদিকে এক্সটিংগুইশমেন্টস অর মডিফিকেশন অফ এনি রাইটস অ্যাক্রুইং বাই ভার্চু অফ এনি এগ্রিমেন্ট, লাইসেন্স, লিজ এক্সেট্রা, অর্থাৎ মিনারেলস, ওয়েলস বা মিনারেলস যে সমস্ত খনিগুলো রয়েছে, সেই খনিগুলো যদি কোনো চুক্তিবদ্ধ হয়ে থাকে কোনো সংস্থার সঙ্গে অন্য কোনো সংস্থার, অর্থাৎ একটি সংস্থার সঙ্গে অন্য সংস্থার যদি চুক্তিবদ্ধ রাইটস হয়ে থাকে, তাহলে সেই রাইটসগুলো বা এগ্রিমেন্টসগুলো বা যে লাইসেন্স প্রদত্ত হয়েছে সেই মিনারেলস উত্তোলনের জন্য বা যে লিজ কন্ট্রাক্ট হয়েছে, সেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রেও রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে এবং সেক্ষেত্রে সেটি বাতিল করতে পারে বা সেটি মডিফিকেশন করতে পারে। অর্থাৎ এখানে কি বলা হলো, যে রাষ্ট্র চাইলে একদিকে যেমন এস্টেটস এর অ্যাকুইজিশন বা এক্সটিংগুইশমেন্ট করতে পারে, অপরদিকে যে সমস্ত কর্পোরেশনগুলো রয়েছে প্রাইভেট ওনার্সদের দ্বারা পরিচালিত, সেই কর্পোরেশনগুলোর ম্যানেজারিয়াল যে দায়িত্বগুলো, সেই ম্যানেজারিয়াল দায়িত্ব স্টেট চাইলে তাতে হস্তক্ষেপ করতে পারে। একাধিক কর্পোরেশনকে অ্যামালগামেট করতে পারে। এছাড়া কর্পোরেশনের ম্যানেজিং এজেন্ট বা ট্রেজারার বা ম্যানেজিং ডিরেক্টর নামক যে সমস্ত পদাধিকাররা রয়েছে তাদের পদের অবলুপ্তি ঘটাতে পারে বা মডিফিকেশন করতে পারে এবং শেয়ার হোল্ডারদের ভোটিং রাইটস পরিবর্তন করতে পারে। এছাড়া যে সমস্ত মিনারেল যে রিসোর্সগুলো রয়েছে বা ন্যাচারাল রিসোর্স যেগুলো রয়েছে, সেগুলো বিষয়ে যে সমস্ত এগ্রিমেন্ট, লিজ বা লাইসেন্স রয়েছে, সেগুলোর বিষয়েও রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। তো আর্টিকেল 31A এই যে আর্টিকেলটি সংযোগ করা হয়েছে 1951 সালে প্রথম অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে, এর উদ্দেশ্যটা কি ছিল?
উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষে জমিদারি প্রথা ছিল একটি অভিশাপ। সেই অভিশাপ থেকে ভারতীয় নাগরিকদের মুক্ত করার জন্য বা জমিদারি সিস্টেমকে অ্যাবলিশ করার জন্য এই আর্টিকেলটিকে সংযোগ করা হয়েছে। এছাড়াও ভারতবর্ষ যেহেতু ওয়েলফেয়ার স্টেট এবং যেটি ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে উল্লিখিত হয়েছে, সেই ডিরেক্টিভ প্রিন্সিপালের উল্লিখিত ওয়েলফেয়ার স্টেটস এর যে ভূমিকা বা ডিউটি অফ স্টেটস, সেই ডিউটি পালন করার জন্য যে ডেভেলপমেন্ট এবং গ্রোথ প্রয়োজন এবং যাতে সুষম সম্পদের বন্টন হয়, সেই জন্য এই আর্টিকেলটিকে সংযোগ করা হয়েছে। আর্টিকেল 31A ক্লজ 2 তে কি বলা হয়েছে? আর্টিকেল 31A ক্লজ 2 তে দুটো বিষয় সম্বন্ধে এখানে উল্লেখ করা হয়েছে। একটি এস্টেট কাকে বলা হয় এবং রাইট শব্দটির মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে। সাবক্লজ এতে বলা হয়েছে মিনিং অফ এস্টেট। এক্সপ্রেশন এস্টেট শ্যাল ইন রিলেশন টু এনি লোকাল এরিয়া হ্যাভ দি সেম মিনিং অ্যাজ দ্যাট এক্সপ্রেশন। অর্থাৎ এস্টেট বলতে ডিকশনারিগত বা লিটারাল যে মিনিং বোঝানো হয়ে থাকে, এরকম কিছু এস্টেটস এর উদাহরণ নিচে স্লাইডে শো করা হয়েছে। জাগির, ইনাম, মুয়াফি, জাম্মাম, রায়তওয়ারি, any agri forest wasteland, pasture land, building or other structures, এদেরকে বলা হচ্ছে এস্টেট। অপরদিকে আর্টিকেল 31A তে যে রাইটস এর কথা বলা হয়েছে, যে রাইটস এর এগেনস্টে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে, সেই রাইটস গুলো কি? অর্থাৎ এস্টেটের সঙ্গে যুক্ত রাইটস গুলো বলতে এখানে বোঝাচ্ছে প্রোপাইটার অর্থাৎ এস্টেটের মালিক, বা সাব প্রোপাইটার, আন্ডার প্রোপাইটার, টেনিওর হোল্ডার, আদার ইন্টারমিডিয়ারি ইন রেসপেক্ট অফ ল্যান্ড রেভিনিউ। অর্থাৎ এই 5 ধরনের যে রাইটস ভেস্ট করা হয়েছে ব্যক্তির উপরে, সে যে কোনো একটি ক্ষেত্রেই রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। এখন আলোচনা করব আর্টিকেল 31B নিয়ে। আর্টিকেল 31B ভারতবর্ষের সংবিধানের প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1951 সালে। সেই সময় ভারতবর্ষের ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে আর্টিকেল 31B কে সংযোজন করা হয়েছে। 31B এর মূল উদ্দেশ্য হলো সম্পত্তি সংক্রান্ত যে আইনগুলো রয়েছে, সেই আইনগুলো যাতে শিল্ড পায় বা বলা যেতে পারে সেগুলো যাতে রক্ষিত হয়, তার উপরে যেন জুডিশিয়াল অ্যাক্টিভিজমের প্রভাব না পড়ে, সেই জন্য আর্টিকেল 31B সংযোগ করা হয়েছে। আর্টিকেল 31A এবং 31B আর অফ রেট্রোস্পেক্টিভ এফেক্ট, অর্থাৎ আর্টিকেল 31A এবং 31B সংযোজিত হওয়ার পরেই শুধু তার এফেক্ট পড়বে তা নয়, এর পূর্ববর্তী যে সমস্ত বিষয় রয়েছে যার উপরে প্রভাব বিস্তার সম্ভব বা যে আইনগুলো রয়েছে পূর্বে রচিত আইন, সেই আইনগুলো এই 31B দ্বারা রক্ষিত হবে। দে আর ইমিউন ফ্রম ইন্ডিয়ান জুডিশিয়ারি, এবং অর্থাৎ তারা ভারতীয় বিচার বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত, and cannot be challenged in court of law, এবং তাদের বিরুদ্ধে কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। No provisions of any law in the 9th schedule shall be deemed to be void or ever to have become void on the ground that is inconsistent with fundamental rights. অর্থাৎ 9 শিডিউলের মধ্যে যদি কোনো ল সংযোগ করা হয়ে থাকে বা রাখা হয়ে থাকে, তাহলে সেটি নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করা যাবে না। কারণ হিসেবে সেটা যদি ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে বিসাদৃশ্যমূলক হয় বা তার সঙ্গে যদি বিরোধ সৃষ্টি করে থাকে, তা সত্ত্বেও তাকে নাল এবং ভয়েড ঘোষণা করা যাবে না। এছাড়া no provision contained in Article 31A shall be deemed to be void on ground that it inconsistent with fundamental rights. অর্থাৎ 31 এর মধ্যে উল্লিখিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো অর্থাৎ এস্টেট সম্বন্ধে এবং কর্পোরেশন সম্বন্ধে স্টেট যে সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করে থাকে, সেক্ষেত্রে সেটি ফান্ডামেন্টাল রাইটস বিরোধী হলে পরেও সেটির বিরুদ্ধে কোনো বিচার বিভাগীয় ভূমিকা থাকবে না। Power of any competent legislatures to repeal or amend, enforce act, regulations or provisions of 9th schedule.
অর্থাৎ কম্পিটেন্ট লেজিসলেচারই একমাত্র 9 শিডিউলের যে অ্যাক্টগুলো ইনফোর্স রয়েছে বা যেগুলো বলবৎ রয়েছে সেগুলো রিপিল করতে পারে বা অ্যামেন্ড করতে পারে। 9 শিডিউলটি সৃষ্টি হয়েছিল 31B এই আর্টিকেলটির দ্বারা, এবং এই শিডিউলটি সাধারণত ল্যান্ড রিলেটেড যে সমস্ত ইস্যুসগুলো ছিল বা এগ্রিকালচার রিলেটেড যে ইস্যুসগুলো ছিল সেই সংক্রান্ত যে আইনগুলো রচিত হয়েছে সেইগুলোকেই শুধুমাত্র 9 শিডিউলে রাখা হয়। এছাড়া ব্যতিক্রম হিসেবে কিছু লিস্ট এখানে সংযুক্ত পরবর্তীকালে হয়েছে, যার মধ্যে রিজার্ভেশনটিকেও রাখা হয়েছে 9 শিডিউলের মধ্যে। উদাহরণ হিসেবে তামিলনাড়ুর ল যেটা রয়েছিল, তামিলনাড়ুর যে রিজার্ভেশন ল, সেই লটি 69% রিজার্ভেশনকে সমর্থন করে, যা সুপ্রিম কোর্টের যে পূর্ববর্তী আমরা ভিডিওতে আলোচনা করেছি যে ম্যাক্সিমাম রিজার্ভেশন লিমিট 50% রাখা যেতে পারে, সেইটিকে অতিক্রম করে 69% রিজার্ভেশন তামিলনাড়ুতে রয়েছে, এবং এই বিষয়টি 9 শিডিউলে রাখা হয়েছে এবং একে একটা রক্ষা কবচ প্রদান করা হয়েছে। The 9th schedule contains a list of central and state law which cannot be challenged in court. 284 such laws are shielded from judicial review. অর্থাৎ 9 শিডিউলের মধ্যে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রায় 284টি আইন সংযুক্ত রয়েছে, যা জুডিশিয়াল রিভিউয়ের হাত থেকে রক্ষিত হয়েছে। Although Article 31B excludes judicial review, the Apex Court has said in the past that even laws under the 9th schedule would be open to scrutiny if they violate fundamental rights or the basic structure of the Constitution. অর্থাৎ সুপ্রিম কোর্ট পরবর্তীকালে বা পূর্ববর্তী জাজমেন্টগুলোতে উল্লেখ করেছে যে কৃষি, ভূমি বা রিজার্ভেশন সংক্রান্ত যে আইনগুলো 9 শিডিউলের মধ্যে সংযুক্ত করা হয়েছে বা রাখা হয়েছে সেগুলো সেগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অবশ্যই স্ক্রুটিনি করে দেখবে সেটি ফান্ডামেন্টাল রাইটস ভঙ্গ করেছে কিনা বা সেটি বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ভায়োলেট করেছে কিনা। অর্থাৎ 31B থেকে যেটি জানা গেল সেটি হলো যে সমস্ত কৃষি, ভূমি এবং রিজার্ভেশন সংক্রান্ত আইন রাষ্ট্রের দ্বারা বা কেন্দ্রের দ্বারা রাজ্যের দ্বারা রচিত হয়েছে সেই আইনগুলি যাতে বিচার বিভাগীয় তদন্তের সামনে না পড়ে বা বিচার বিভাগ যাতে হস্তক্ষেপ করতে না পারে সেই জন্য সেই আইনগুলোকে একটি শিডিউল বা যেটিকে 9 শিডিউল বলা হয় সেই শিডিউলের মধ্যে রাখা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে 9 শিডিউলের মধ্যে যে সমস্ত আইনগুলো রক্ষিত হয়েছে সেই আইনগুলোর বিরুদ্ধে কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না বা আদালত এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে না। এবার আলোচনা করব 31C নিয়ে, যেটি 25 অ্যামেন্ডমেন্ট 1971-এ এটি সংযোগ করা হয়েছে ভারতীয় সংবিধানে। কি বলা হয়েছে? সেভিং অফ লস গিভিং এফেক্ট টু সার্টেন ডাইরেক্টিভ প্রিন্সিপালস। অর্থাৎ এখানে কিছু আইন রচনার কথা বলা হয়েছে যেগুলো ডিরেক্টিভ প্রিন্সিপালের সঙ্গে সংযুক্ত। সেই ডিরেক্টিভ প্রিন্সিপালের সঙ্গে সংযুক্ত আইন বিষয়ে আইন রচনা করলে সেটি যদি মৌলিক অধিকারের সঙ্গে বিরোধ সৃষ্টি করে তাহলেও তাকে রক্ষা কবচে দেওয়া হয়েছে যে তাকে নাল এবং ভয়েড আদালত ঘোষণা করতে পারবে না। তা মূল বডিতে কি বলা হয়েছে? নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন আর্টিকেল 13, নো ল giving effect to the policy of state towards securing the principles specified in clause B or clause C of article 39। অর্থাৎ 39 নম্বর ধারার ক্লজ বি এবং সি এর যে বিষয়ের কথা বলা হয়েছে সেই বিষয় নিয়ে যদি কোনো রাষ্ট্র পলিসি তৈরি করে থাকে বা কোনো আইন রচনা করে থাকে তাহলে আর্টিকেল 31 দ্বারা সেটি কোনোভাবেই প্রভাবিত হবে না, and shall be deemed to be void on ground that it is inconsistent with or take away or abridges any of the rights conferred by article 14, 19 or article 31। অর্থাৎ এগুলি আর্টিকেল 14, 19 এবং 31-কে ভায়োলেট করলে পরেও সেইটি কোনোভাবেই অবৈধ ঘোষণা করা যাবে না বা অবৈধ হবে না। No law containing a declaration that is for giving effect to such policy shall be called in question in any court on ground that it does not give effect to such policy।
অর্থাৎ ৩৯-এর বি এবং সি যে ধারাগুলি রয়েছে সেই ধারাতে যে সাবজেক্ট ম্যাটার রয়েছে সেই সাবজেক্ট ম্যাটারের উপর যদি কোনো ল তৈরি হয়ে থাকে তাহলে সেই ল তৈরির ক্ষেত্রে একটি ডিক্লারেশন প্রোভাইড করতে হবে, যে ডিক্লারেশনে বলা হবে যে ৩৯-এর বি এবং সি নাম্বার ক্লজে উল্লিখিত বিষয়ের উপর ভিত্তি করে এই আইনটি রচিত হয়েছে। তাহলে সেটি কোনো কোর্টে তার এগেনস্টে কোনো প্রশ্ন তোলা যাবে না, বা তাহলে আদালত সেক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। প্রোভাইডেড দ্যাট হোয়ার সাচ ল ইজ মেড বাই লেজিসলেচার্স অফ স্টেট, অর্থাৎ রাজ্যের দ্বারা যদি সেই রাজ্যের বিধানসভার দ্বারা যদি সেই ৩৯-এর বি এবং সি এর উপর কোনো আইন রচিত হয়ে থাকে, দি প্রভিশনস অফ দিস আর্টিকেল শ্যাল নট অ্যাপ্লাই দেয়ারটু আনলেস সাচ ল হ্যাভিং বিন রিজার্ভ ফর কনসিডারেশন অফ দি প্রেসিডেন্ট। অর্থাৎ সেক্ষেত্রে প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য সেটিকে সংরক্ষিত রাখা হবে এবং প্রেসিডেন্ট অনুমোদন করলে পরে সেটি 31C এর দ্বারা প্রোটেক্টেড হবে। এখন ৩৯-এর বি এবং সিতে কি বলা রয়েছে সেগুলো নিয়ে আমাদের সংক্ষিপ্তভাবে জানা দরকার। ৩৯-এর বিতে বলা হয়েছে, দি স্টেট শ্যাল ইন পার্টিকুলার ডাইরেক্ট ইটস পলিসি টুয়ার্ড সিকিউরিং দ্যাট দি ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অফ দি ম্যাটেরিয়াল রিসোর্সেস অফ কমিউনিটি আর সো ডিস্ট্রিবিউটেড অ্যাজ বেস্ট টু সাবসার্ভ দি কমন গুড। অর্থাৎ যে সমস্ত সম্পত্তিগুলো রয়েছে বা বলা যেতে পারে ম্যাটেরিয়াল রিসোর্স রয়েছে কমিউনিটির হাতে, সেগুলির যাতে সুষম বন্টন সম্ভব হয়, সকলের যাতে ভালো হয়, সেই সংক্রান্ত পলিসি রচনা রাষ্ট্র করবে। ৩৯-এর সিতে বলা হয়েছে, দ্যাট দি অপারেশন অফ দি ইকোনমিক সিস্টেম ডাজ নট রেজাল্ট ইন কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড মিনস অফ প্রোডাকশন টু কমন ডিট্রিমেন্ট। অর্থাৎ ইকোনমিক সিস্টেম যেটা ভারতবর্ষ প্রচলিত করবে বা প্রচলিত হবে, সেক্ষেত্রে যাতে ওয়েলথ এবং মিনস অফ প্রোডাকশন কনসেন্ট্রেটেড হয়ে না পড়ে বা কেন্দ্রীভূত না হয়ে যায়, সেইটার দিকে খেয়াল রাখতে হবে রাষ্ট্রকে, বা সেটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ এই যে দুটো ক্লজ, এই দুটো ক্লজে কিন্তু বেসিক যে জিনিসটা বলা হয়েছে সেটি হলো ভারতবর্ষের যে ওয়েলফেয়ার নেচার রয়েছে বা সোশ্যালিজমের যে নেচার বর্ণিত হয়েছে সেইটিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, বা জনকল্যাণকে প্রাধান্য দেওয়া হয়েছে, যার উপর ভিত্তি করে সম্পদের সুষম বন্টন হবে এবং সকলে সমান অধিকার করবে সম্পত্তির ক্ষেত্রে বা ইকোনমিক সিস্টেমে। অর্থাৎ ইকুয়ালিটির ব্যাপারটিকে এখানে প্রাধান্য প্রদান করা হয়েছে। সেই জন্য এই আর্টিকেল ৩৯ এবং বি এবং সি ক্লজ দুটির উপর ভিত্তি করে রাষ্ট্র যদি বা রাজ্য যদি কোনো পলিসি তৈরি করে থাকে এবং সেটি ডিক্লারেশন সহ যদি সেই আইনটি পাস হয়ে থাকে এবং প্রেসিডেন্ট সম্মতি প্রদান করে থাকে, তাহলে তার এগেনস্টে কোনোভাবেই সেটি ১৪, ১৯ এবং ৩১ ভায়োলেট করলেও সেটি নাল এবং ভয়েড আদালত ঘোষণা করতে পারবে না। এবার সংক্ষিপ্তভাবে এটিকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে কি কি পাবো, যে আর্টিকেল 13 নো রেস্ট্রিকশন বাই আর্টিকেল 13 অন দোজ লস মেড অর টু বি মেড টু গিভ এফেক্ট আর্টিকেল 39 বি অ্যান্ড সি, অর্থাৎ এটি একটি পার্ট। অপরদিকে আর্টিকেল 14, 19 and 31 inapplicable on আর্টিকেল 39 বি অর সি। এছাড়া পেলাম কি, laws related to article 39 বি অর সি cannot be questioned in a court of law। এরপরে পেলাম ডিক্লারেশন ইজ রিকোয়ার্ড ফর ভ্যালিডিটি অফ দোজ ল হুইচ গিভ এফেক্ট টু আর্টিকেল 39 বি অর সি। অর্থাৎ এছাড়া লাস্ট ওয়ান যেটা পাওয়া গেল সেটি হলো প্রেসিডেন্টস কনসিডারেশন অ্যান্ড কনসেন্ট ইজ রিকোয়ার্ড। এই বিষয়গুলি আমরা আর্টিকেল 31C থেকে পেলাম। কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরল এই কেসটিতে বলা হয়েছিল 31C আনকনস্টিটিউশনাল অ্যাজ ইট প্লেস ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ স্টেট পলিসি ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ওভার ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এর উপর ডিপিএসপি কে স্থান দেওয়া হয়েছে, সেই জন্য এই 31C আনকনস্টিটিউশনাল। ঠিক এর পরেই 42তম সংশোধনীর মধ্যে দিয়ে যে সংশোধনটা করা হয়েছিল, আমরা এখানে যে ৩৯-এর বি এবং সি ক্লজ দুটি পেয়ে দেখছি, এটা অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে সংযোগ হয়েছে। এর পূর্ববর্তীকালে যে শব্দগুলি লিখিত ছিল সেটি হলো যে টুয়ার্ড সিকিউরিং অল or any of the principles laid down in part 4
অর্থাৎ এই শব্দটিকে 42তম সংশোধনীর মধ্যে দিয়ে সরিয়ে দেওয়া হয়, সরিয়ে দিয়ে এই ক্লজটিকে শুধুমাত্র এর মধ্যে সংযোগ করা হয়েছে। অর্থাৎ কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরলের যে কেসটি হয়েছিল তার ভার্ডিক্টের উপর ভিত্তি করে পরবর্তীকালে 42তম সংশোধনী আনা হয়, এবং আনার পরে সেখানে পার্ট 4 এর যাবতীয় যে প্রিন্সিপালস গুলোকে ফান্ডামেন্টাল রাইটস এর উপর স্থান দেওয়া হয়েছিল সেগুলোকে বাতিল করা হয়, বাতিল করে শুধুমাত্র 39 এর বি এবং সি কে এখানে প্রাধান্য দেওয়া হয়।